এই ভিডিওতে আমরা জানবো পার্টস অফ স্পিচ সম্পর্কে। এখানে আমরা মোটামুটি একটা বেসিক ধারণা নিব। তারপরের কোনো একটা ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের প্রতিটি পার্ট সম্বন্ধে আরো বিস্তারিত জানবো। শুরুতে আমরা যদি পার্ট অফ স্পিচ কি বা ডেফিনেশনটা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজ করে বলতে পারি কোনো একটা সেন্টেন্সের প্রতিটা শব্দ, প্রতিটা ওয়ার্ডই আসলে এক একটা পার্ট অফ স্পিচ। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, মনি ওয়েন্ট টু ইউনিভার্সিটি। মনি ইউনিভার্সিটিতে গিয়েছিল। এখানে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারতেছি অনেকগুলা শব্দ আছে। অন্তত চারটা শব্দ আমরা দেখতে পাচ্ছি। চারটা শব্দের প্রতিটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি এক একটা পার্ট অফ স্পিচ। মনি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, প্রত্যেকটা চারটা শব্দ, চার ধরনের পার্ট অফ স্পিচ। আমরা এই মুহূর্তে জানি না কোনটা কোন পার্ট অফ স্পিচ, যেটা আমরা জেনে যাব এই ভিডিওর শেষ নাগাদ। তো পার্ট অফ স্পিচ আসলে আমরা তো জানলাম কি, আমরা যদি প্রকারভেদটা জানি সেটা আমরা জানবো যে পার্ট অফ স্পিচ মোট আটটি বা আট প্রকার। তো আমরা যদি প্রথমটা জানি সেটা হচ্ছে নাউন, যার বাংলা হচ্ছে বিশেষ্য। নাম বাংলাটা আমাদের জানতেই হবে এমন না, তারপর আমরা জেনে রাখছি। প্রোনাউন, যেটা বাংলা হচ্ছে সর্বনাম। অ্যাডজেক্টিভ, যেটা বাংলা হচ্ছে নাম বিশেষণ। ভার্ব, ক্রিয়া বা কাজ। অ্যাডভার্ব, যেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন, যেটা হচ্ছে বাংলায় পদান্বয়ী অব্যয়। কনজাংশন, এটা বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। ইন্টারজেকশন, এটা বাংলা হচ্ছে আবেগসূচক অব্যয়। এরপর এখানে একটা সেন্টেন্স আমি দিয়েছি আপনাদের উদ্দেশ্যে। এই সেন্টেন্সটার মধ্যে কোনটা কোন পার্ট অফ স্পিচ আপনাদেরকে বের করতে হবে। তো আমরা পার্ট অফ স্পিচের লেসন মাত্র শুরু করলাম। আপনারা এই লেসনটা শেষ করার পরে আপনারা এইটা নিশ্চিতভাবে খুব ভালোভাবে এটা হয়তো ইয়ে করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন কোন শব্দটা বা কোন পার্টটা কোন স্পিচ। তো এই কাজটা আমি এখনই দিয়ে রাখলাম। ভিডিও শেষ হওয়ার পর আপনারা অবশ্যই এটা করতে পারবেন, আর সেটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা হয়তো সঠিক উত্তরটাও আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে নাউন বা বিশেষ্য কি। সহজ করে সংক্ষেপে আমরা যদি বলি, যে কোনো কিছুর নাম সাধারণত কে নাউন বলে। যেমন সেটা হইতে পারে কোনো ব্যক্তি, মানুষের নাম, বস্তুর নাম, জায়গা, বা যে কোনো আইডিয়া বা ধারণার নামও যদি হয় সেটাকেও আমরা সাধারণত নাউন বলি। এক্সাম্পল যদি দেখি, স্টুডেন্ট, দেন ঢাকা, দেন লাভ, এটা একটা ধারণা নিশ্চয়ই। বুক একটা বস্তু, সিটি শহরের নাম, হ্যাপিনেস এটা একটা ধারণা। তো আমরা দেখলাম যে যেকোনো কিছুর নামকে আমরা নাউন বলি। তো সেটা বস্তুর নাম হতে পারে, মানুষের নাম, জায়গা বা ধারণার নাম হতে পারে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, কিছু সেন্টেন্সের মধ্যে দেখি এক্সাম্পল গুলা খুঁজি, সেটা হচ্ছে যেমন দ্য স্টুডেন্ট ইজ রিডিং আ বুক অন দ্য টেবল। দেখাই যাচ্ছে যে একটা স্টুডেন্ট টেবিলে একটা বই পড়তেছে। এখানে স্টুডেন্টটা একটা নাউন। দেন বুক, আ বুক বা শুধু বুক যদি বলি, বইটা একটা নাউন। টেবল, এটা একটা নাউন। এগুলা বস্তুর নাম, মানুষের নাম বা এই মানুষ বোঝাচ্ছে, কিন্তু নাম এটা আমরা পরিষ্কার। এখানে একটা নোট আছে, খুব ইম্পর্টেন্ট নোট। সাধারণত নাউনকে আমরা সেন্টেন্সের মধ্যে আবিষ্কার করি বা ওদেরকে খুঁজে পাই সাবজেক্ট বা অবজেক্ট রূপে। ঠিক আছে। তার মানে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাউন দেখি, সেটা আমরা অবশ্যই সাবজেক্ট অবজেক্ট রূপেই দেখবো। অথবা উল্টাটা, যে সাধারণত সাবজেক্ট অবজেক্ট খুঁজে পেলে আমরা ধরে নেব ওগুলো নাউন। একটু ভালোভাবে সংজ্ঞাটা মনে করলেও আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এগুলা কিছু নাম বোঝাচ্ছে। ওকে, আমরা আরো যদি একটা উদাহরণ দেখি, সেন্টেন্স দেখি, যে ঢাকা ইজ এ বাসলিং সিটি। তো এটা একটা শহরের নাম বোঝাচ্ছে, তাই না? সো অ্যাগেইন আমরা একটা উদাহরণ দেখলাম, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, যেটা আমরা নোটের মধ্যে আগেই জানলাম। এটা এখানে দেখলাম, বা তার আগেও সেটা ছিল, নাউন ছিল, সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ছিল। আমরা যদি সামনে আগাই, হার হ্যাপিনেস ওয়াজ এভিডেন্ট, যে তার যে সুখ, সে যে সুখী, এটা খুবই দৃশ্যমান ছিল। তো এই সুখ বা সুখী, এটা একটা ধারণার নাম, তাই না? এটা তো দেখা যায় না, ছোঁয়া যায় না। দেখা যায়, ছোঁয়া যায় না, বা এইভাবে কোনো ধরনের স্পর্শ করা যায় না, কিন্তু এটা একটা ধারণা যে সুখটা আসলে কি। ওয়েল স্টিল এটা একটা সাবজেক্টের মধ্যে আছে। দেখেন, হার হ্যাপিনেস, হার হ্যাপিনেস টোটালটা হচ্ছে গিয়ে সাবজেক্ট।
তারপর যদি আমরা চলে যাই পরের ইয়াতে পার্ট অফ স্পিচে, যেটা হচ্ছে প্রোনাউন, এটা বাংলা হচ্ছে সর্বনাম। তো এটা কি হয়, একটু আগে যে নাউন দেখে আসলাম, কোনো কিছুর নাম কোনো কিছুর নামের পরিবর্তে বসে, নাম না বসে সেটা বসে। তো আমরা যদি একটু এক্সাম্পলে চলে যাই, নাউন গুলা হতে পারে, প্রোনাউন গুলো হতে পারে যারা নাউনের পরিবর্তে বসে। হি, বাংলা হচ্ছে সে। ইট, এটা বাংলা আমরা জানি এটি। দে, এর বাংলা আমরা জানি তারা। সি, তিনি। দেন হচ্ছে গিয়ে দিস, যেটার বাংলা হচ্ছে এই। এর পরে হচ্ছে আওয়ার, তো এটা হচ্ছে গিয়ে আমাদের। ওকে, আমরা যদি আগাই এবং কিছু এক্সাম্পল দেখি সেন্টেন্সের মধ্যে, যে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা জানতেছি প্রোনাউন। সেটা কিরকম, যেমন শি এক্সাম্পল দেখলে, শি সেড শি উড কাম টুমরো, সে বললো যে সে আগামীকাল আহ, আসবে। এখন দেখেন এই শি এবং শি দুই জায়গায় দুইটা শি এখানে দেখা যাচ্ছে। এই যে এই মেয়েটার নাম, ওনার নিশ্চয়ই একটা নাম আছে, তাই না? তো এই নামটা না বসে এখানে বসতেছে শি। এই দুইটা শিকে আমরা সাধারণত নাউনের পরিবর্তে বসার কারণে প্রোনাউন বলছি। নেক্সট, ইট ইজ রেইনিং আউটসাইড। এই ইট, এটা অ্যাকচুয়ালি ডামি প্রোনাউন বলে এটাকে। কোনো নামের পরিবর্তে নর্মালি বসে, তো এটা ডামি প্রোনাউন। ওয়েল, আমরা যদি আরেকটু আগাই, দে আর গোয়িং টু দ্য পার্ক, তারা পার্কে যাচ্ছে। এই যে পার্কে যাচ্ছে, প্রশ্ন হলো এই তারা তারা কারা? তো তাদের মধ্যে হয়তো রহিম, করিম, রানা, সালাম, অনেকে থাকতে পারে, তাই না? এক একাধিক মানুষের নাম থাকতে পারে। নামগুলো তো এখানে একটাও দেখছি না, দেখছি না নামের পরিবর্তে দে বসছে বলেই। সো এটাই বলতেছি যে নাম বা নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে আমরা সাধারণত বলি প্রোনাউন। এটা হচ্ছে সেই প্রোনাউন, দে আর গোয়িং টু দ্য পার্ক। ওয়েল দেন, আমরা যদি চলে যাই পরে পার্ট অফ স্পিচ, হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা হচ্ছে বিশেষণ। তো এগুলো সাধারণত আহ, গুণ বোঝায়, অবস্থা বোঝায় বা পরিমাপ বোঝায়, কিছু ক্ষেত্রে সংখ্যাও বোঝায়। তো এই গুণ, অবস্থা, সংখ্যা এগুলো যে বোঝায় কার, সেগুলা একটু আগে যে নাউন শিখলাম আর প্রোনাউন শিখলাম, তাদের নাউন বা প্রোনাউনের গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, রেড, এটা একটা গুণ বোঝাচ্ছে, ফিচার বোঝাচ্ছে কোনো কিছুর। বিউটিফুল, অবশ্যই এটা একটা গুণ, না? দেন হচ্ছে লার্জ, অবস্থা, এটা কেমন, সেটা বোঝাচ্ছে। হ্যাপি, তারপর হচ্ছে ওল্ড, কুইক। আমরা কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ দেখলাম। আসেন এবার সেন্টেন্সের মধ্যে এগুলো উদাহরণগুলো কিরকম দেখায় একটু দেখার চেষ্টা করি। যেমন দ্য বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইন দ্য গার্ডেন। তো আপনি খেয়াল করে দেখেন, নাও এখানে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার, এটা একটা নাম, তাই না? এই এই ফ্লাওয়ার গুলা কিরকম তা বলতেছে এই বিউটিফুল শব্দটা। তার কি দাঁড়ালো কি বিষয়টা? ফ্লাওয়ারের একটা গুণ বলতেছে। ফ্লাওয়ারটা হচ্ছে সুন্দর, ফ্লাওয়ারটা অসুন্দর হইতে পারো, আগলি অথবা অন্য কিছু হইতে পারতো, তা বলতেছে না, বলতেছে ফুলটা খুবই সুন্দর। তো ফ্লাওয়ারের একটা গুণ বলতেছে যে শব্দটা, সেটা হচ্ছে বিউটিফুল। এটাকে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ, যে নাউনের গুণ প্রকাশ করতেছে। এরকম আরো আরো কিছু প্রকাশ করতে পারে, সেগুলো হচ্ছে অবস্থা, পরিমাণ, সংখ্যা। তো আমরা আরো যদি উদাহরণ দেখি, যেমন শি ওর আ রেড ড্রেস, সে একটা লাল পোশাক জামা পরিধান করেছিল। তো আপনি খেয়াল করে দেখেন, এই হচ্ছে হচ্ছে একটা নাউন, ড্রেস, নাম। তো এই ড্রেসটা কেমন ড্রেস? এটা এটার ফিচারটা বর্ণনা করছে কে? এটা বর্ণনা করছে রেড, এটা হচ্ছে লাল জামা বা পোশাক। তাহলে নাউন বা প্রোনাউনের গুণ, অবস্থা, সংখ্যা বা তার সম্বন্ধে যে কিছু আরো অতিরিক্ত তথ্য দেয়, সেটা হচ্ছে বিশেষণ। নাউন প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে যে শব্দগুলা, সেই শব্দটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ, এখানে হচ্ছে রেড, লাল জামা, জামাটা নাউন। আসেন আরো যদি একটা এক্সাম্পল দেখি, দ্য লার্জ হাউস হ্যাজ এ বিগ গার্ডেন। গার্ডেন একটা নাম, অবশ্যই নাউন। এটা কেমন গার্ডেন? এটা হচ্ছে বড় একটা বাগান। এই বড় বাগান বা বিগ গার্ডেন, যে বিগ শব্দটা, এটা নাউনকে মডিফাই করছে, নাউনের অবস্থা বোঝাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। এরপরে যদি আমরা চলে যাই, নেক্সট পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া বা কোনো কিছু কাজকে আমরা সাধারণত বুঝি, সেটা হওয়া, ঘটা, এইগুলো সাধারণত আমরা বুঝি। খুব সিম্পলি কিছু উদাহরণ যদি আমরা দেখি, ইট, এটা অবভিয়াসলি একটা খাওয়া, অর্থ খাওয়া আমরা জানি, এটা একটা কাজ।
তো তারপরে যদি আমরা দেখি রাইট লেখা, রান দৌড়ানো, নো জানা, স্লিপ ঘুমানো, বি হওয়া, এইগুলা হচ্ছে গিয়া ভার্বের উদাহরণ। আমরা যদি এক্সাম্পল হিসেবে কয়েকটা ভার্বের ইউজ দেখি, যেমন দ্য ক্যাট স্লিপস অন দ্য বেড, বিড়ালটি বিছানায় ঘুমাচ্ছে। তো এই স্লিপসটা হচ্ছে ভার্ব। প্রশ্ন আসতে পারে ওয়াই, এটা কিভাবে ভার্ব? নর্মালি আপনি যদি নোটটার দিকে খেয়াল করেন, ভার্ব সাধারণত দুই ধরনের হয়। ভার্ব সাধারণত অ্যাকশন প্রকাশ করে বোঝায়, অথবা স্টেট প্রকাশ করে বা বোঝায়। অ্যাকশনটা হচ্ছে কাজ, হ্যাঁ, আর স্টেটটা হচ্ছে কি কোনো একটা অবস্থা বোঝাচ্ছে। তো এটা কোনো কাজ এভাবে বোঝাচ্ছে না, অ্যাক্টিভিটি দেখাচ্ছে না। না, সে ঘুমানোর মানে কিন্তু এই না আমরা দৌড়ঝাঁপ করি, হাঁটাচলা করি, কিছু একটা করি, কিছুই না, জাস্ট একদম মৃত মানুষের বা মৃতের মতো করে সবকিছু থেকে বিচ্ছিন্ন ঘুমাই, এরকম একটা অবস্থা না, আমাদের সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি অফ হয়ে যায়। ইন্টারনাল যদিও চলে, সেদিকে বলছি না, আমি আউটসাইড ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলতেছি। তো যেটা হচ্ছে, এটা একটা অবস্থা, এটা একটা স্টেট, নট অ্যাকশন। আসলে তাহলে আর কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা আরো বুঝতে পারবো ভার্বের উদাহরণগুলা বা ভার্বগুলো আসলে কেমন। যেমন শি রাইটস ইন হার জার্নাল এভরিডে, সে জার্নালে প্রতিদিন লিখে। এটা যে একটা কাজ, আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই কাজটা করার জন্য তাকে তার হাতগুলা চালাইতে হচ্ছে, সে হয়তো কিছুটা মুভমেন্ট করতেছে, এক হাতে লিখছে, আরেক হাত দিয়ে তার জার্নালটা ধরে রাখছে। মোটামুটি এটা একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? মোটামুটি নয়, এটা একটা অ্যাক্টিভিটি ওর অ্যাকশন, নট দ্যাট স্টেট। এটা কোনো অবস্থা প্রকাশ করছে না, এটা একটা কাজ, পরিষ্কারভাবে অ্যাক্টিভিটি প্রকাশ করতেছে। সো ভার্বের উদাহরণ হিসেবে এটা রাইটসটা হচ্ছে কি এখানে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। দেন আরেকটা উদাহরণ যদি দেখি, দে আর স্টাডিং ফর দ্য এক্সাম, তারা পরীক্ষার জন্য পড়াশোনা করতেছে। এটা একটা অ্যাকশন অথবা কাজ, সহজ করে বললে, হ্যাঁ, কারণ এইটার কারণে আমাদের অ্যাক্টিভিটি প্রকাশ পাচ্ছে ওদের, এটা কোনো অবস্থা নয়। ওকে, আমরা যদি পরের ইয়াতে চলে যাই, দেন হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। কি জিনিস এটা? সাধারণত কখনো কখনো দেখা যায় যে আম, আপনার হচ্ছে কোনো কোনো ওয়ার্ড সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ, আবার কদাচিৎ অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে বা মডিফাই করে। ঠিক আছে, মনে রাখতে হবে, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে যে মডিফাই করে, যে শব্দগুলা মডিফাই করে, ওই শব্দগুলাকে অ্যাডভার্ব বলে। এই অ্যাডভার্ব শব্দটার মধ্যেই ভার্ব শব্দটা আছে, সো অবভিয়াসলি ভার্বকে মডিফাই করবে। কখনো কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, কখনো কখনো অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে। একটু কঠিন লাগতেছে নিশ্চয়ই। আসুন কিছু এক্সাম্পল দেখি, তারপর আমরা সেন্টেন্স দেখব। তারপরেও ওখানে একটু কথাবার্তা বলবো অ্যাডভার্ব সম্বন্ধে। একেবারেই না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন স্পেসিফিক্যালি ঠিক কোথায় বুঝতেছেন না। আসেন অ্যাডভার্ব সম্বন্ধে এক্সাম্পল গুলো দেখি। যেমন স্লোলি, ধীরে, ভেরি খুব, হিয়ার এইখানে, কুইকলি দ্রুত, ইজিলি সহজে, ওয়েল ভালোভাবে। একটা ওয়ার্ড দেখলাম অ্যাডভার্ব গুলা কেমন হতে পারে, কিন্তু এখন এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না এটা কিভাবে ভার্বকে মডিফাই করতেছে, অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বকে। আসলে সেন্টেন্স দেখি কয়েকটা। সেন্টেন্সটা বলতেছে শি সিংস বিউটিফুলি, সে খুব সুন্দর করে গান গাচ্ছে বা চমৎকার ভাবে গান গাচ্ছে। এখন কথা হচ্ছে, এখানে যে ভার্ব সিংস, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। ভার্ব মানে হচ্ছে কাজ করা, কোনো কিছু করা, কোনো কিছু হওয়া, ঘটা। তো সেখানে এখানে হচ্ছে সে গান হচ্ছে, গান গাইতেছে, এটা একটা ভার্ব। এখন সে কেমন, কিভাবে গান গায়, কেমন গান গায়, এর উত্তরটা আপনি দিচ্ছেন, সে বিউটিফুলি গান গায়, সে চমৎকার গান গায়। তা আপনি বুঝতেছেন যে ভার্বকে মডিফাই করতেছে এই ওয়ার্ডটা, বিউটিফুলি ওয়ার্ডটা। ভার্বকে যে মডিফাই করে তাকে যেন আমরা কি বলি? নিশ্চয়ই মনে আছে, ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। ঠিক আছে, আসেন আরেকটি উদাহরণ যাওয়ার চেষ্টা করি। প্লিজ স্পিক মোর ক্লিয়ারলি, এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন স্পিক, কথা বলো। এই স্পিকটা অবভিয়াসলি হচ্ছে কি একটা ভার্ব। তো বলতেছে যে আরো পরিষ্কার করে কথা বলো। হয়তো কেউ কথা বলতেছে কিন্তু পরিষ্কার না, মামলিং করছে, অথবা কি বলতেছে বুঝতেছি না আমরা, তো আমরা বলতেছি প্লিজ স্পিক মোর ক্লিয়ারলি, আরো পরিষ্কার করে বলো তো। তো এই, আপনি খেয়াল করে দেখতেছেন এই কথা বলাটাকে আরো মডিফাই করতেছে বা ডিসক্রাইব করতেছে যে শব্দটা, সে শব্দটা হচ্ছে ক্লিয়ারলি। যেমন আমরা বললাম কি বলো, ঠিক করে বলো বা পরিষ্কার করে বলো, যে পরিষ্কার করতে বললাম, তো এই ভার্ভকে মডিফাই করতেছে কোন শব্দটা, সেটা হচ্ছে ক্লিয়ারলি। সো আমরা তো জানি নিশ্চয়ই যে ভার্ভকে যে মডিফাই করে সেই শব্দটাকে বলে অ্যাডভার্ব। আসেন আর একটা এক্সাম্পলে চলে যাই। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়।
সে ঠিক ওসাইন বোল্টের মতো এই ভদ্রলোক দৌড় দিছে, তো সে নাকি খুব দ্রুত দৌড়ায় বলতেছে, তাই না? তো এই রান শব্দটাকে আপনি যদি খেয়াল করেন কেউ একজন মডিফাই করছে কিনা, যেমন আমরা যদি বলি সে দ্রুত দৌড়ায়, এটার আপনি এইভাবে যদি কোশ্চেন করেন ভার্বকে, সে কেমন দৌড়ায়, হইতে পারে উত্তরটা সে খুব ধীরে দৌড়ায়, অথবা তেমন না, স্লো স্লো হইতে পারে, অথবা ফাস্ট হতে পারে। এখানে যে শব্দটা আছে সে খুব দ্রুত দৌড়ায়। তো এই ফাস্ট শব্দটা আপনি বুঝতে পারতেছেন নিশ্চয়ই কাকে মডিফাই করছে, মডিফাই করছে রানস কে। সে কেমন দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। তাহলে এই ফার্স্ট শব্দটা হচ্ছে ভার্ব রান কে মডিফাই করছে, দ্যাট মিনস ভার্বকে ডেসক্রাইব বা মডিফাই করার কারণে ফার্স্ট শব্দটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এখানে আরো একটা শব্দ আছে ভেরি। সে এই সে কি বলে, সে কেমন দ্রুত দৌড়ায়, খুব দ্রুত। আপনি খেয়াল করে দেখেন ভ্যারি শব্দটা মডিফাই করছে হচ্ছে গিয়ে আপনার ফাস্ট কে, তাই না? কেমন দ্রুত, খুব দ্রুত। তো ফার্স্ট শব্দটা একটু আগে আমরা জানলাম যেন কি, একটু আগে জানলাম ফার্স্ট শব্দটা হচ্ছে গিয়া অ্যাড ভার্ভ। কারণ ফার্স্ট রান কে মডিফাই করছে, রান হচ্ছে ভার্ভ, ভার্ভ কে মডিফাই করলেই এটাকে আমরা অ্যাডভার্ব বলি। তো এই ফার্স্ট কে তো আবার মডিফাই করতেছে ভেরি, কেমন দ্রুত, খুব দ্রুত। তাহলে দেখতেছেন যে ভেরি অন্য একটা অ্যাডভার্ব কে মডিফাই করতেছে। তো যে সকল শব্দগুলা অন্য অ্যাডভার্ব কে মডিফাই করে শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। তার মানে একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব কে মডিফাই করতেছে, দ্যাট মিনস দিস ভ্যারি ইজ অ্যান অ্যাডভার্ব। ভ্যারি শব্দটা নিজেও অ্যাডভার্ব, ঠিক আছে? একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব কে মডিফাই কিভাবে করলো আমরা সেটা দেখলাম। এবার আমরা শিখবো প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয় সম্পর্কে। এগুলো সাধারণত নাউন বা প্রনাউনের পূর্বে বা আগে বসে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বা ওইটা সম্বন্ধে বলে। আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন অন উপরে, আন্ডার নিচে, বিসাইড পাশে, বিটুইন মধ্যে, ওভার উপরে, উইথ সহ। এরপরে যদি কিছু এক্সাম্পল দেখি, সেন্টেন্স এক্সাম্পল, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বেড়ালটি আহ টেবিলের নিচে আছে। এরপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ অন দ্য সেলফ, বইটি, যদি এখানে অনেকগুলো বই আছে, যাক আমরা একটা নির্দিষ্ট বইকে যদি মিন করি, দ্য বুক ইজ অন দ্য সেলফ, বইটা সেলফের উপরে আছে, ঠিক আছে? ধরে নিচ্ছি এই বইটা। তো এইটা কি বোঝাচ্ছে, আপনার নাউন প্রোনাউনের পূর্বে বসতেছে, সেলফটা যে একটা নাম এটা নিশ্চয়ই বুঝতেছেন। তার আগে বসতেছে ধরেন অন, না তার আগে অন বসতেছে, বসে বলতেছে যে এইটা বইটা অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়। তো কোথায় বলতেছে আমরা বুঝতেছি, বইটার অবস্থানটা হচ্ছে গিয়ে সেলফের উপরে। তো এইরকম আরেকটা এক্সাম্পল যদি দেখি, শি স্যাট বিসাইড হিম, হিমটা যে একটা প্রোনাউন আপনারা অবশ্যই অবশ্যই বোঝেন, নাউনের পরিবর্তে বসতেছে। তো এই বিসাইড শব্দটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে সে কার পাশে বসে আছে, হিমের পাশে বসে আছে, এটা শব্দটা পাশে। তাহলে আমরা নাউন প্রোনাউনের পূর্বে কিছু শব্দ বসে যেগুলো মডিফাই করে, একটি শব্দকে মডিফাই করে, সেটা আমরা দেখতেছি। যেমন একটু আগে দেখে আসলাম ইন, অন, বিসাইড, এরকম আরো কিছু প্রচুর উদাহরণ আছে যেগুলোকে আমরা প্রিপজিশন বলি। ওয়েল, এবার আমরা যদি দেখি কনজাংশন বা সংযোজক কি, সংযোজক বাংলাটা দেখি আপনি বুঝতেছেন, কানেক্ট করে, সামথিং কে কানেক্ট করে, সেটা কি আমরা এখন যদি দেখি, সেই কিটা হচ্ছে ওয়ার্ডস, অর্থাৎ একাধিক ওয়ার্ড কে সংযোগ করে বা কানেক্ট করে। ফ্রেজ, ফ্রেজ মানে বাক্যাংশ, ক্লজও তাই। তো ক্লজ, ফ্রেজ ও ওয়ার্ড কে সাধারণত কানেক্ট করে যেই শব্দগুলা, এগুলাকে আমরা বলি কনজাংশন। একটা উদাহরণ যদি দেখি, অ্যান্ড এবং, অর অথবা, বাট কিন্তু, সো তাহলে, বিকজ কারণ, অলদো যদিও। ওয়েল, আমরা যদি একটু সেন্টেন্সের এক্সাম্পল দেখি, যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চেয়ে যেতে চাই, বাট ইটস রেইনিং, কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনি বুঝতেই পারতেছেন এখানে যেটা করছে, ইট ইজ রেইনিং বা ইটস রেইনিং, আই ওয়ান্ট টু গো, এইখানে যে দুইটা ফ্রেজ ক্লজ দেখতে পাচ্ছি, এই ক্লজ দুইটাকে কানেক্ট করছে, সংযোগ করছে হচ্ছে বাট শব্দটা।
এই কারণে বাট শব্দটা যুক্ত করার কারণে এটাকে আমরা বলি হচ্ছে কনজাংশন। দেন ইউ ক্যান হ্যাভ টি অর কফি, তুমি চা অথবা কফি একটা কিছু খাইতে পারো। অর দিয়ে কানেক্ট করছে কফির সঙ্গে, পরের আগের যে ক্লজ আছে এটাকে, বাক্যাংশ আছে এইটাকে কানেক্ট করছে, তাই না? তো আমরা ওই আগের মতোই সংযুক্ত করলে ক্লজ ওয়ার্ড অফ ফ্রেজ কে আমরা যে ওয়ার্ড গুলা সংযুক্ত করে ওই শব্দগুলাকে কনজাংশন বলি, দ্যাট ইজ এই সেন্টেন্সের মধ্যে অর। এরপরে হচ্ছে she was tired, সে ছিল খুবই ক্লান্ত, so she went to bed early, তাই সে কি করছে, বিছানায় চলে গেছে আগে আগেই, অথবা শীঘ্রই, বা তাড়াতাড়ি। তো এইখানে এই সো শব্দটা দুইটা বা আলাদা আলাদা বাক্যাংশকে কানেক্ট করছে। আমরা যেটা আগেই শিখলাম, যে ওয়ার্ড ফ্রেজ আর ক্লজকে কানেক্ট করে যে ওয়ার্ড গুলা, সেই ওয়ার্ড গুলাকে বলে কনজাংশন। এখানে সো হচ্ছে সেই সেই কনজাংশন। দেন ইন্টারজেকশন, যার বাংলা হচ্ছে আবেগ সূচক শব্দ। আবেগ তো আমরা বুঝি ইমোশন, তো এই ইমোশন প্রকাশ করা শব্দগুলো কেমন হতে পারে, ও, ও, বাহ, উপস, আহা, ওহ, ও, হেই, এটাকে বাংলা আমরা হেই বলি, হুররে। এগুলো একজ্যাক্ট বাংলা অধিকাংশ ক্ষেত্রে হয় না, সেমই থাকে, এলাস, আহ। তো এগুলা দেখে বোঝা যাচ্ছে না হয়তো বা, আমরা যদি কয়েকটা সেন্টেন্স দেখি, যেমন ও, দ্যাটস এন অ্যামেজিং পারফরমেন্স, আমরা খুব বিস্ময় প্রকাশ করতেছি, এটা দারুণ পারফরমেন্স করছে। সেটা একটা ফুটবল টিম হইতে পারে, মিউজিক ব্যান্ড হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ও সার্কাসের দল হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ও দ্যাটস এন অ্যামেজিং পারফরমেন্স। আমরা একটা ইমোশন প্রকাশ করতেছি, আমরা খুবই খুশি হয়েছি বা ভালো লাগছে, এই ধরনের একটা ইমোশন প্রকাশ করতেছে, ও। তো এই শব্দটা হচ্ছে ইন্টারজেকশন বা আবেগ সূচক শব্দ বা পার্ট বা পার্ট অফ স্পিচ। এইবার আমি যদি আরেকটা উদাহরণ দেখি, উপস, আই ড্রপ দ্য প্লেট, হাত থেকে প্লেটটা পড়ে গেল, ভেঙে গেল না, তো এইটা সাধারণত ইংরেজিতে প্রকাশ করা হয় উপস, আহারে, আমি ড্রপ করে ফেললাম বা ফেলে দিলাম প্লেটটাকে। এই উপ শব্দটা একটা ইমোশন প্রকাশ করতেছে, অনুভূতি প্রকাশ করতেছে, সো ইটস এন ইন্টারজেকশন। দেন ওহ, আই ফরগট টু কল হার, হয়তো আমার কাউকে কল করার কথা ছিল সকালে, রাতে মনে পড়ছে, কলটা তো করা হয়নি, উফ, বা উহ, আই ফরগট, আমি ভুলে গেছি টু কল হার, তাকে কল করতে। এইটা একটা ইমোশন প্রকাশ করতেছে, অনুভূতি প্রকাশ করতেছে, সো ইটস এন ইন্টারজেকশন। এবার আহ, এই ভিডিওর শুরুতে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছিল, oh, the quick brown fox jumped over the lazy dog and it happily ran away with its tail wagging, এই সেন্টেন্সটা একটা লম্বা সেন্টেন্স। আপনারা প্রত্যেকটা পার্টকে, পার্টের নাম আপনারা এখন আশা করি আহ, লিখতে পারবেন বা বলতে পারবেন। তো আমরা উত্তরটা আপনারা যদি কমেন্টে জানান, তাহলে আহ, আমরা রিপ্লাইতে অথবা ডেসক্রিপশন বক্সে এটার অ্যান্সারটা দিয়ে দিব। অ্যান্সারটা পিডিএফ অথবা অথবা পেস্ট করে দিয়ে দিব, আপনারা মিলিয়ে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।